হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আজকে হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এর আগের 5টা সেট যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিও। আজকের সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ আমি রিলেটেড প্রচুর টপিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তাহলে শুরু করছি। আজকে প্রথম যে টপিকটা দেখো, কি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ দেখব, বিভিন্ন অরণ্যের বৈশিষ্ট্য, বিভিন্ন অরণ্যের অবস্থান, বিভিন্ন উদ্ভিদের নাম ও প্রকৃতি নিয়ে আলোচনা করব এবং বিবিধ অনেক প্রশ্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, স্বাভাবিক উদ্ভিদটা কি সেটা আগে আমাদের জানতে হবে, তারপরে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন আমরা দেখব। প্রকৃতির বুকে স্বাভাবিকভাবে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকেই স্বাভাবিক উদ্ভিদ বলে, কারণ এখানে মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না, এরা নিজেরাই প্রকৃতিতে বেড়ে ওঠে। দেখো, শ্রেণী বিভাগ যদি বলি তাহলে মোট পাঁচটি ভাগ আছে এবং 16টি উপবিভাগ আছে। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে শ্রেণী বিভাগটি পাবে, কিন্তু এখানে মোট 5টি ভাগ আছে। সেগুলো দেখো: ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় কাঁটা ঝোপ ও গুল্ম উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, পার্বত্য অঞ্চলে উদ্ভিদ, এবং আরো এক্সট্রা একটি ভাগ আছে, সেটা হলো উপকূলীয় বনভূমি ও ম্যানগ্রোভ অরণ্য। তাহলে মূলত এই 5টি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তোমরা এই 5টি মনে রাখবে। তারপরে যেটা রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই তোমাদের প্রত্যেকটি ভাগ তোমাদের দেখে রাখতে হবে। এবার দেখো, স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রক কারা। কোনগুলো স্বাভাবিক উদ্ভিদকে নিয়ন্ত্রণ করে? জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, আরো অনেক প্রাকৃতিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে স্বাভাবিক উদ্ভিদগুলো বেড়ে ওঠে। মূলত প্রধান যদি বলা হয় তাহলে হয়ে যাবে কি জলবায়ু। এখানে কি আছে? বৃষ্টিপাত, এইগুলো রয়েছে। জলবায়ুর যেটা, তাহলে মেন ভূমিকা পালন করে জলবায়ু, এটাই তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট কি বলা হচ্ছে, ভারতের যে 16টি স্বাভাবিক উদ্ভিদ আছে সেগুলোর নাম তোমরা একটু দেখে নাও। ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য, ক্রান্তীয় প্রায় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, উপকূলীয় বনভূমি, ক্রান্তীয় শুষ্ক চিরহরিত অরণ্য, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় কাঁটা ঝোপের অরণ্য, উপক্রান্তীয় প্রশস্ত পত্রযুক্ত অরণ্য, উপক্রান্তীয় আর্দ্র পাইন অরণ্য, উপক্রান্তীয় শুষ্ক চিরহরিত অরণ্য, পার্বত্য নাতিশীতোষ্ণ বনভূমি, হিমালয়ের আর্দ্র নাতিশীতোষ্ণ অরণ্য, হিমালয়ের শুষ্ক নাতিশীতোষ্ণ অরণ্য, উপ আল্পীয়, আর্দ্র আল্পীয় এবং শুষ্ক আল্পীয়। এই হলো 16টি যে এক্সট্রা উপবিভাগ আছে সেইগুলির নাম। তাহলে তোমরা একটু দেখে নিলে, এর থেকে যদি প্রশ্ন এসে যায় তাহলে তোমরা ইজিলি করে দিতে পারবে। তাহলে চলে যাচ্ছে নেক্সট কি আছে। দেখো, এবার আমরা আলোচনা করবো বিভিন্ন এমসিকিউর মাধ্যমে বিভিন্ন প্রশ্নগুলো বা টপিকগুলো আমরা একটু আলোচনা করে নেব। এমসিকিউর মাধ্যমে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো, বর্তমানে ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত? 20.76%, 21.76%, 19.04%, না 23.04%? বর্তমানে ভারতের বনভূমির শতকরা পরিমাণ হলো 21.76%। দেখো, এইটা একটা আনুমানিক একটা হিসেব, তোমরা অনেক জায়গায় একটু কম বেশি পেতে পারো, তবে 21.76টাই তোমরা বেশিরভাগ জায়গায় পেয়ে যাবে। দেখো, ভারতের মোট অরণ্যের পরিমাণ কত? ভারতের মোট অরণ্যের পরিমাণ হলো 7,08,273 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গে বনভূমির শতকরা পরিমাণ কত? পশ্চিমবঙ্গে বনভূমির শতকরা পরিমাণ হচ্ছে 19.04%। তাহলে দেখে নিলে। পরেরটা দেখো, জেরোফাইট জাতীয় উদ্ভিদ কোন অরণ্যের উদ্ভিদ? জেরোফাইট, জেরোফাইট মানে কি তোমরা সেটা আমি পরে আসছি। দেখো, ক্রান্তীয় চিরহরিত মরু উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ, না ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য? জেরোফাইট জাতীয় উদ্ভিদ দেখা যায় মরু উদ্ভিদ অরণ্যে। মরু উদ্ভিদ অরণ্যে আর কি কি আছে? ক্যাকটাস আছে, ফণিমনসা, বাবলা, খেজুর, এইগুলো সবই জেরোফাইট অরণ্যের মধ্যে পড়ছে। এই ক্যাকটাস, ফণিমনসা, এগুলো জেরোফাইটের মধ্যে পড়ছে। এগুলো কাঁটা জাতীয় গাছ, এদের বাষ্পীভবনের হার খুব বেশি, আর এখানে বৃষ্টিপাত 25 সেমির মতো হয় এবং এদের বাষ্পীভবনের হার খুব বেশি হয়, এটাও মনে রাখবে। পরে দেখো, ভারতের কোন অরণ্যে ঠেসমূল যুক্ত উদ্ভিদ দেখা যায়? ঠেসমূল যুক্ত উদ্ভিদ, মরু উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য, পার্বত্য অঞ্চলের অরণ্য? এটা হয়ে যাবে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদগুলোর নাম কি? সুন্দরী, গরান, গেওয়া। এছাড়াও এখানে কি আছে? ঠেসমূল ছাড়াও কি দেখা যায়? শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়।
গঙ্গার বদ্বীপ, মহানদী, কৃষ্ণা ও কাবেরী বদ্বীপ অঞ্চলে এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলো দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ঝুম চাষ হয়? তোমরা দেখো এমসিকিউ আমি যে কটা করিয়েছি, তোমরা যদি এই ভিডিওটা পুরোটাই তুমি দেখো তাহলে তোমাদের আলাদা করে আর কোনো প্রশ্ন রেডি করতে হবে না, আমি পুরো সেটটাই তোমাদেরকে দিচ্ছি। তোমরা ভালো করে এটা ভিডিওটা ভালো করে দেখে বুঝে নেবে, তারপরে প্র্যাকটিস করার জন্য তোমরা পিডিএফটি তোমরা ইউজ করবে, তার আগে করবে না কারণ অনেক সমস্যা হবে। তোমরা আগে ভিডিওটা ভালো করে দেখে নাও। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মিজোরাম না অন্ধ্রপ্রদেশ? ভারতের যে রাজ্যে ঝুম চাষ হয় সেটি কোথায়? মিজোরামে। এবার দেখো ঝুম চাষটা কি করে? ঝুম চাষের ফলে বনভূমি ধ্বংস হয়, মাটির উর্বরতা শক্তি কমে, মৃত্তিকা ক্ষয় ও ভূমি ধসে পড়ে। দেখো এই ঝুম চাষের ফলে এত ক্ষতি হয়। তাহলে দেখো ঝুম চাষ কোথায় কোথায় হয় সেটাও আমাদের দেখে নিতে হবে। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশে এই ঝুম চাষ দেখা যায়। ভারতের প্রধান বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দিল্লি, মিজোরাম, দেরাদুন না চেন্নাই? ভারতের প্রধান বনভূমি গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। 1987 সালে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি অ্যান্ড রিসার্চ এডুকেশন 1987 সালে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে তাদের সদর দপ্তর বা হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করে। ভারতের অরণ্য রিপোর্ট তৈরি করে কোন সংস্থা? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে এটাও তোমরা এক্সট্রা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ভারতের অরণ্য রিপোর্টটি তৈরি করে। ইদানিং করে এই টপিকটার উপরে খুবই জোর দেওয়া হচ্ছে কোন সংস্থা কোন রিপোর্টটি পেশ করে। তাহলে এটা তোমরা ইগনোর একদমই করবে না কারণ এর থেকে প্রশ্ন এসে যেতেই পারে। পরের প্রশ্ন দেখো, চিরহরিৎ বৃক্ষ কোথায় দেখতে পাওয়া যায়? চিরহরিৎ বৃক্ষ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, গুজরাট, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, রাজস্থানে। চিরহরিৎ বৃক্ষ দেখতে পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। চিরহরিৎ বৃক্ষের নাম কি? চিরহরিৎ বৃক্ষের নাম হলো রোজউড, আয়রনউড, শিশু, পুন জাতীয় গাছগুলো হলো চিরহরিৎ বৃক্ষ। আর এটা কোথায় রয়েছে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। যে অরণ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেমির বেশি সেখানে কি জাতীয় বৃক্ষ দেখা যায়? তাহলে দেখো 200 সেমির বেশি। সরলবর্গীয় উদ্ভিদ, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। দেখো এটার উত্তর হয়ে যাবে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোথায় দেখা যায় সেটা একটু দেখে নাও। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, উচ্চ আসামে, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইসব জায়গাগুলোতে চিরহরিৎ অরণ্য দেখা যায়। ভারতের কোন রাজ্যে রবার গাছের চাষ সর্বাধিক হয়? রবার গাছ। দেখো পশ্চিমবঙ্গ, কেরল, কর্ণাটক না মধ্যপ্রদেশ? রবার গাছের চাষ সর্বাধিক হয় কেরলে। এছাড়াও অরুণাচল প্রদেশেও হয় রবার গাছের চাষ। এই রবার গাছের ফলে সেখানকার অরুণাচল প্রদেশ বলো কেরল বলো সেখানে হচ্ছে বনভূমি এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, তাই তোমরা এটা মনে রাখবে। কর্ণাটকে কি চাষ হয়? কর্ণাটকে চন্দন গাছ চাষ হয়। তাহলে দেখে নিলে কর্ণাটকে চন্দন গাছ চাষ হয় আর মধ্যপ্রদেশে শাল গাছ চাষ হয়। তাহলে এই দুটো মনে রাখলে। পরের প্রশ্ন দেখো, ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি ভারতে? পর্ণমোচী, চিরহরিৎ অরণ্য, মরু উদ্ভিদ না ম্যানগ্রোভ অরণ্য? ভারতে যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। দেখো পর্ণমোচী অরণ্য তো বেশি, তার মধ্যেও কোন অরণ্যটা বেশি সেটা হলো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। শাল, সেগুন, বাদাম, তেন্দু, লরেল, মহুয়া, শিমুল, আমলকি, হলুদ, রোজউড এইগুলো সবই পাওয়া যায় কোথায়? এই পর্ণমোচী অরণ্যে বা আর্দ্র পর্ণমোচী অরণ্যে দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো, হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদ জন্মায়? চিরহরিৎ, পর্ণমোচী, গুল্ম জাতীয় উদ্ভিদ না মরু উদ্ভিদ? তরাই ও ডুয়ার্স অঞ্চলে দেখা যায় চিরহরিৎ উদ্ভিদ। তাহলে পরের প্রশ্ন দেখো, রডোডেনড্রন, নাক্স ভূমিকা, জুনিপার, স্প্রুস, ফার ইত্যাদি কোন অরণ্যে দেখতে পাওয়া যায়? সরলবর্গীয় উদ্ভিদ, মিশ্র উদ্ভিদ, আলপীয় উদ্ভিদ না চিরহরিৎ উদ্ভিদ? এইসব জাতীয় গাছ দেখো রডোডেনড্রন, নাক্স ভূমিকা এইগুলো দেখা যায় আলপীয় উদ্ভিদ অরণ্যে। পশ্চিমঘাট পর্বতে বৃষ্টির ছায়া অঞ্চলে কি ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায়? পশ্চিমঘাট পর্বতে বৃষ্টির ছায়া অঞ্চলে গুল্ম ও তৃণ, সরলবর্গীয়, ম্যানগ্রোভ, চিরহরিৎ। পশ্চিমঘাট পর্বতে বৃষ্টির ছায়া অঞ্চলে দেখা যায় গুল্ম ও তৃণজাতীয় অরণ্য। গুল্ম তৃণজাতীয় অরণ্যের মধ্যে কি কি অরণ্য পড়ছে? খয়ের, বাবলা, খেজুর এগুলো হচ্ছে গুল্ম জাতীয় অরণ্য। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এই জাতীয় অরণ্য দেখতে পাওয়া যায়।
তাহলে তোমরা জায়গার নামগুলো ভালো করে দেখে নেবে। যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখতে পাওয়া যায় সেখানে সারা বছর মাটি কেমন থাকে? শুষ্ক, জলমগ্ন, আর্দ্র না পাথুরে? চিরহরিৎ গাছ দেখা যায় যেসব মাটিতে সেটা হলো আর্দ্র মাটি। তাহলে দেখো পরের প্রশ্নে চলে আসি, লম্বা ও ছুঁচলো প্রকৃতির গাছ কোন অরণ্যে দেখা যায়? সমভূমি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, মরু অঞ্চলে না সুন্দরবন অঞ্চলে? লম্বা ও ছুঁচলো প্রকৃতির গাছ দেখা যায় পার্বত্য অঞ্চলে। এই পার্বত্য অঞ্চলে আর কি কি গাছ দেখা যায়? বার্চ, ওক, হেমলক, তাল, দেওদার, এগুলো হয়। এই গাছগুলো প্রকৃতি হচ্ছে লম্বা ও ছুঁচালো আকৃতি হয়। তোমরা তাল গাছটা নিশ্চয় দেখেছো, তাহলে এর রিলেট করতে পারছো কেমন ধরনের গাছ এগুলো। চলে আসে পরের প্রশ্ন, কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায়? দেখো অপশন দেখো, পটজল, লবণাক্ত, আলপিয় না চিরহরিৎ? তাহলে কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়? এটা হয়ে যাবে পটজল মৃত্তিকায়। সরলবর্গীয় উদ্ভিদ থেকে কি পাওয়া যায়? দেখো এটা দেশলাই, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো দেশলাই পাওয়া যায় সরলবর্গীয় উদ্ভিদ থেকে। নেক্সট প্রশ্ন, কোন অরণ্যের বিন্যাস সব থেকে কম? হরিয়ানা, বিহার, রাজস্থান না পাঞ্জাব? অরণ্যের বিন্যাস সব থেকে কম, এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবে অরণ্যের বিন্যাস সব থেকে কম। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে গোদাবরী বদ্বীপে, গাঙ্গেয় বদ্বীপে, কাবেরী বদ্বীপে না কৃষ্ণা বদ্বীপে? বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলটি রয়েছে গাঙ্গেয় বদ্বীপে। সেটার নাম কি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হচ্ছে সুন্দরবন। এটি রয়েছে পূর্ব উপকূলের পশ্চিমবঙ্গে। তাহলে দেখে নিলে নামটাও। অরণ্য কি জাতীয় সম্পদ? প্রবাহমান, পুনর্ভব, ক্ষয়মান না অপূর্ণভব? এটা অরণ্য হলো পুনর্ভব সম্পদ। ভারতের অরণ্য সবুজ সোনা নামে পরিচিত। ভারতের অরণ্য তাহলে কি নামে পরিচিত? সবুজ সোনা। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে 19 নম্বর, ভারতের কোন অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য? তাহলে মৌসুমী অরণ্য কোন অরণ্যকে বলা হয়? চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য না সরলবর্গীয় অরণ্য? মৌসুমী অরণ্য বলা হয় পর্ণমোচী অরণ্যকে। দেখো মৌসুমী অরণ্যের বৃক্ষগুলির নাম কি? শাল, সেগুন, সিসাম, হলদি, পলাশ, অর্জুন, মহুয়া, শিমুল, মালবেরি, জাম, এগুলো হচ্ছে মৌসুমী অরণ্যের বৃক্ষের নাম। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৃক্ষের নাম কি? রোজউড, এবনি, নাহার, পুন, চাপলাস, তেলসুর, এগুলো সবই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৃক্ষ। নেক্সট প্রশ্ন, সামাজিক বন সৃজনে কোন উদ্ভিদের চাষ করা হয়? ইউক্যালিপটাস, রডোডেনড্রন, হেতাল না ফণিমনসা? সামাজিক বন সৃজনে ইউক্যালিপটাস গাছের চাষ করা হয়। এই সামাজিক বন সৃজনটা কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন? জে.সি. ওস্টোবি। সামাজিক বন সৃজন গবেষণা কেন্দ্র কোথায় আছে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরপ্রদেশের এলাহাবাদে রয়েছে সামাজিক বন সৃজন গবেষণা কেন্দ্র। নেক্সট প্রশ্ন 21, ভারতে বন সংরক্ষণ আইন কবে প্রবর্তন করা হয়? 1975 সালে, 1980 সালে, 1970 না 1985 সালে? ভারতে বন সংরক্ষণ আইন প্রবর্তন করা হয় 1980 সালে। আর ভারতে প্রথম অরণ্য নীতি গৃহীত হয় কবে? এটা হয়ে যাবে 1894 সালে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ কি জাতীয়? চিরহরিৎ, পর্ণমোচী, সরলবর্গীয় না ম্যানগ্রোভ? পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ হলো পর্ণমোচী উদ্ভিদ। ভারতে সব থেকে বেশি যে অরণ্যের কাঠ ব্যবহৃত হয় সেটা হলো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। নেক্সট প্রশ্ন, হেক্টর প্রতি কত শতাংশ থাকলে তাকে অরণ্য বলা হয়? 5%, 15%, 20% না 10%? হেক্টর প্রতি 10% থাকলে তাকে অরণ্য বলা হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, ভারতের প্রায় 35 লক্ষ মানুষ এই অরণ্যের উপর নির্ভরশীল। তাহলে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমরা দেখে নিলে। পরের প্রশ্ন, ভারতের সাভানা অঞ্চল বলা হয় কোন অরণ্যকে? মরু উদ্ভিদ, পর্ণমোচী, গুল্ম জাতীয় না পার্বত্য অঞ্চলে উদ্ভিদ? ভারতের সাভানা অঞ্চল বলা হয় পর্ণমোচী অরণ্যকে। ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গাছ রয়েছে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র না হরিয়ানা? ভারতের যে রাজ্যে সর্বাধিক সংখ্যক গাছ রয়েছে সেটি হলো মধ্যপ্রদেশ। এবার যদি কেন্দ্রশাসিত অঞ্চল ধরায় তখন হয়ে যাবে অরণ্য আচ্ছাদনের প্রথম লাক্ষাদ্বীপ। মাথাপিছু বনভূমির পরিমাণ সর্বোচ্চ কোন রাজ্যে? মাথাপিছু বনভূমির পরিমাণ সর্বোচ্চ অন্ধ্রপ্রদেশে। ভারতে যে রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে
সেটি হলো মহারাষ্ট্র। আর হরিয়ানা কি? ভারতের সব থেকে কম অরণ্য রয়েছে এই হরিয়ানাতে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন, 4টে প্রশ্ন তোমরা একসাথে দেখে নিলে। এর মধ্যে থেকে ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু এক্সামে করা হবে, তাই কোনোটাই তোমরা মিস করবে না। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে মোট বনভূমির পরিমাণ সর্বাধিক? হিমালয় অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি ও পাহাড়ি অঞ্চল, পশ্চিমঘাট ও পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল, না পূর্বঘাট ও পূর্ব উপকূলীয় সমভূমি? ভারতের মধ্যে মোট বনভূমির পরিমাণ সর্বাধিক আছে উপদ্বীপীয় মালভূমি ও পাহাড়ি অঞ্চলে। প্রায় 50% বনভূমি এই দেখা যায় এই উপদ্বীপীয় মালভূমি ও পাহাড়ি অঞ্চলে। তাহলে এটা বুঝে গেলে তোমরা যে 50%, তাই এখানে সর্বাধিক। ভারতীয় অরণ্যের প্রথম শ্রেণীবিভাগ করেন কে? প্রথম শ্রেণীবিভাগ কানাইলাল মানিকলাল মুন্সি, চ্যাম্পিয়ন, সুন্দরলাল বহুগুণা, না এদের কেউই নন? ভারতের প্রথম শ্রেণীবিভাগ করেছিলেন অরণ্যের, তিনি হলেন চ্যাম্পিয়ন। তিনি ভারতের কানাইলাল মানিকলাল মুন্সি, তিনি কে ছিলেন? তিনি ভারতের প্রথম বন মহোৎসবের আয়োজন করেন এবং তিনি প্রথম 1950 সালে গাছ লাগানোর কথা বলেছিলেন। তাহলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, 21শে মার্চ, 3রা মার্চ, না 21শে আগস্ট? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। দেখো এই প্রশ্নটা বারবার করে রিপিট হয়, তাহলে তোমরা একটা একদমই ভুল করবে না। অরণ্য সপ্তাহ 14 থেকে 21শে জুনের মধ্যে পালিত হয়। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? 21শে মার্চ। বিশ্ব বন্যপ্রাণী দিবস 3রা মার্চ, আর সুন্দরবন দিবস 21শে আগস্ট পালিত হয়। পরের প্রশ্ন, আগেটা ছিল 28 নম্বর, বিড়ি তৈরিতে কোন গাছের পাতা ব্যবহার করা হয়? সিনকোনা, কেন্দু পাতা, ধুতুরা, না খয়ের পাতা? বিড়ি তৈরিতে ব্যবহৃত হয় কেন্দু পাতা। আর সিনকোনা গাছ থেকে কি পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে পাওয়া যায় ম্যালেরিয়ার ওষুধ। আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখো, ভারতের ভাসমান অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? মিজোরাম, জম্মু কাশ্মীর, মণিপুর, না আন্দামান নিকোবরে? ভারতের ভাসমান অভয়ারণ্যটি অবস্থিত মিজোরাম। দেখো বন্ধুরা, এত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একটা ভিডিওর মাধ্যমে পাচ্ছ, প্লাস তোমাদের পুরো চ্যাপ্টার গুলোকে আমি কভার করাচ্ছি এবং প্রত্যেকটি সাবজেক্টে আমি এরকম চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করাবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা ভিডিওটি পেয়ে যেতে পারো। তাহলে শেষ করছি আজকের ভিডিওটি। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।